রাষ্ট্রীয় উপন্যাসটি প্রকাশিত হয় বঙ্গদর্শন পত্রিকায় এবং সেটি হচ্ছে 1882 সালে, অর্থাৎ বঙ্কিমচন্দ্রের প্রায় শেষ। কিন্তু তাছাড়াও তিনি যোগেশ মন্দিরকে দিয়ে 1865 সালে উপন্যাস শুরু করেছিলেন, সেখানে তিনি মোগল পাঠানের ইতিহাস ব্যবহার করেছেন। এখন প্রশ্ন হচ্ছে, রাষ্ট্রীয় উপন্যাস তিনি 14টি উপন্যাসের মধ্যে রাষ্ট্রীয় উপন্যাসের ভূমিকাটি তিনি বলছেন এটি একমাত্র ঐতিহাসিক উপন্যাস। কিন্তু বিভিন্ন গবেষক বৃন্দ, সাহিত্যিক সমালোচক বৃন্দ তারা নানাভাবে চেষ্টা করেছেন দেখাতে না ওটি শুধুমাত্র ঐতিহাসিক উপন্যাস নয়, বঙ্কিমচন্দ্রের আরো উপন্যাস আছে। কেউ বলেছেন 3টি, কেউ 5টি, কেউ 7টি, কেউ 9টি। কিন্তু বিজিত কুমার দত্ত তিনি তার উপন্যাস বইয়ে মোগল সাহিত্যে মোগল উপন্যাসে মোগল ইতিহাসের ব্যবহার, বঙ্কিম উপন্যাসে মোগল ইতিহাসের ব্যবহার সেখানে বলছেন যে সম্ভব 9টি উপন্যাসে তিনি ইতিহাস ব্যবহার করেছেন। এই যে ইতিহাস ব্যবহার করলেন, এখন আমাদের প্রশ্ন হচ্ছে ইতিহাস তিনি যখন ব্যবহার করছেন সেটি আসলে ঐতিহাসিক উপন্যাস নয় কি? তার আগে প্রশ্ন হচ্ছে ইতিহাস কি আসলে ইতিহাস? গুরুত্বপূর্ণ প্রশ্ন, রাইট। ইতিহাস যে বইগুলো আমরা পড়ি সেটা কি সত্যিকার অর্থে ইতিহাস? না, সেটি একটি পুনর্নির্মাণ। অবশ্যই। কারণ একজন ইতিহাসবিদ তিনি স্বচক্ষে সেই ইতিহাস দেখেননি, অথবা 5জন ঐতিহাসিক যদি স্বচক্ষে কোনো ইতিহাস বা কোনো ঘটনা বা কোনো চরিত্র বা কোনো বিষয়কে যদি অবলোকন করেনও, সেই 5জনকে যদি সেটি লিখতে বলা হয় সেখানেও কিন্তু হুবহু একই হয় না, অর্থাৎ সেটিও একটা পুনর্নির্মাণ। তাই যদি হয় তাহলে বঙ্কিমচন্দ্র যে সময়ে যে ইতিহাসের উপকরণ ব্যবহার করেছিলেন সেগুলো বেশিরভাগ ছিলেন ইংরেজি এবং ফার্সি ভাষায় লেখা ইতিহাস, এবং সেই ইংরেজি এবং ফার্সি ভাষায় লেখা ইতিহাসগুলো অধিকাংশই হচ্ছে বিদেশি, এবং বিদেশি যারা এই বাংলাদেশে বসে বা ভারতবর্ষে বসে ইতিহাসগুলো লিখেছিলেন তার মধ্যে তাদের কথাই বেশি ছিল, যেটি বারবার বঙ্কিমচন্দ্র তার বিভিন্ন প্রবন্ধ বলার চেষ্টা করেছেন যে সাহেবরা ফাঁকি মারিলেও ইতিহাস হয়, কিন্তু আমাদের ইতিহাস হয়। তাছাড়া বাঙালির বাহুবলেও তিনি বলেছেন ইতিহাস কে লিখবে, তুমি লিখিবে, আমি লিখিব, আমরা সকলেই লিখিব। তার মানে সাহেবরা যদি জানো তোমরা ইতিহাস লিখে যদি ইতিহাস লিখতে পারে, তাহলে আমি বাঙালি যা পারি তার এখানে ইতিহাস হবে না। তার নিজের লেখাতেই প্রয়োগ করেছিলেন, এবং আশ্চর্যজনক সাহসিক কাণ্ড হচ্ছে তিনি তার কথা লিখতে হবে, সেটি তিনি প্রথম থেকে দাবিটা যেটা আমি শুরুতেই বলেছিলাম। এবং ইতিহাসের পুনর্নির্মাণ এবং ঐতিহাসিক উপন্যাস, তাহলে ঐতিহাসিক উপন্যাস হতে গেলে অর্থাৎ একটা জীবনালেখ্য, চরিত্র লাগে, ঘটনা লাগে বা স্থান লাগে ইত্যাদি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু ইতিহাসের কোনো একটি স্থান তার সমকালে অথবা 1000 বছর আগে, তার সমকাল থেকে 1000 বছর আগে গিয়েও তিনি কোনো একটি ইতিহাস গ্রহণ করেছেন, অথবা কোনো স্থান অথবা কোনো সময়কে গ্রহণ করেছেন, যেমন যোগেশ মন্দির উপন্যাসের আপনি ভাবলেন তখন কথাটাই প্রথম বাক্যেই আছে আজকে তো 180 বছর পূর্বে আমরা এই পর্তুগিজদের ইতিহাস পেয়েছি, একখানি নৌকাবাহী মনে আছে, হ্যাঁ, সেই সমুদ্র পথে যাত্রা করতেছে। অর্থাৎ বঙ্কিমচন্দ্র তার সমকাল তিনি মারা গেছেন কবে? তাহলে এখান থেকে যদি আমরা গড়ে 100 বা 100 বছর করি, তার থেকে 180 বছর আগে, আমরা প্রায় 300 বছর আগে কাহিনী তিনি তার উপন্যাসে ব্যবহার করেন। তিনি পর্তুগিজের কথা কেন ব্যবহার করলেন একটি প্রশ্ন। তিনি তার উপন্যাসে কেন পর্তুগিজদের কথা ব্যবহার করেন? কারণ তার সময় ইংরেজদের কথা তিনি বড় সাহস পাচ্ছে না, কারণ তিনি ইংরেজের অধীনে চাকরি করেন। ফলে তিনি যে বিদেশি শাসকদের বিপক্ষে বলছেন, তিনি ইংরেজদের অধীনে চাকরি করে ইংরেজদের বিপক্ষে বলতে গেলে তিনি সেভাবে বলতে সাহস পাচ্ছেন না, সেখানে তিনি তারও 500-600 এমনকি মুসলিম শাসন আমাদের 600 বছর ছিল, অথবা তারও আগে যে সেন শাসন হচ্ছিল যেমন লক্ষণ সেনের কাহিনী তিনি উপন্যাস লিখেছেন, মৃণালিনী উপন্যাস। ফলে ওই ইতিহাস অথবা প্রভাবকুণ্ডলায় যে প্রভাবকুণ্ডলায় আমরা যে ইতিহাস পাই, প্রস্তুত ইতিহাস অথবা তোরাক্ষার ইতিহাস পাচ্ছি, দুর্গেশ মন্দিরের মধ্যে আমরা পাচ্ছি, এই ইতিহাসগুলো তিনি ব্যবহার করছেন। অর্থাৎ তিনি তার সমকালে ইংরেজ শাসকদের বিরুদ্ধে কথা বলতে সাহস না পেরে তিনি তার পূর্বের ইতিহাসের দুর্বল বা খারাপ দিকগুলোকে তিনি প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন আমাদের চোখে ধরিয়ে দেওয়ার জন্য। ইজ দ্য ক্রিমিনাল, সে বিদেশি হোক অথবা সে দেশি শাসক। এটি বঙ্কিমচন্দ্রের সিদ্ধান্ত। তিনি রাষ্ট্রীয় উপন্যাসে এরকম ধারণা করেছেন। দেখুন, রাষ্ট্রীয় উপন্যাসের ভূমিকাটা কিন্তু বলছেন ফোর্ড, ইতিহাসের উদ্দেশ্য কখনো কখনো উপন্যাসের সুপ্রসিদ্ধ হইতে পারে, অর্থাৎ উপন্যাসের তিনি যেটা ইতিহাসের যেটি সুপ্রসিদ্ধ করতে চাচ্ছেন তা ইতিহাস পাঠকদের মধ্যে হয়তো প্রচার বা প্রতিষ্ঠিত হচ্ছে না, কিন্তু সাহিত্য মনা যারা
জিনিস ইনপুট দেওয়া যায় তাহলে তাদের মধ্যে এই জিনিস ছড়িয়ে দিতে পারে। এটি একটি কৌশল, সাহিত্যের ইতিহাস ব্যবহার নতুন কৌশল। তাই তিনি বলছেন ইতিহাসের উদ্দেশ্য কখনো কখনো উপন্যাসের সুপ্রসিদ্ধ হইতে পারে, উপন্যাসের লেখক সর্বত্র সত্যের শৃঙ্খলে আবদ্ধ নয়। এই বিষয়ে বলব ইচ্ছামতো অতি অভীষ্ট সিদ্ধির জন্য কল্পনার আশ্রয় লইতে পারে, তবে সকল স্থানীয় উপন্যাস ইতিহাসের আসনে বসতে পারে। অর্থাৎ উপন্যাস 16 আনাই উপন্যাস, তা কখনো ইতিহাস না। আর ওই ঐতিহাসিক উপন্যাসিকের স্বাধীনতা আছে ইতিহাসিক উপকরণ ব্যবহার করা, এবং সেই স্বীকৃত অধিকার স্বাধীনতার কথা রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্রের প্রবন্ধে, এমনকি ঐতিহাসিক উপন্যাস প্রবন্ধ তিনি বলার চেষ্টা করেছেন যে একমাত্র সাহিত্যিকের সেই স্বাধীনতা আছে ইতিহাস উপকরণ ব্যবহার করে কথা সাহিত্য নির্মাণ করা। ফলে আপনি আমি যদি এখন দেখি বলি এটা হয়নি বা হবে না, এটা করার কোনো সুযোগ নেই, এখানে সোজা করছে। তাই এখন কথা হচ্ছে এই রচনা রাষ্ট্রীয় উপন্যাস তিনি কেন লিখলেন? লেখার উদ্দেশ্য হচ্ছে তিনি এই উপন্যাসের শেষে বলেছেন যিনি ভালো তাকে ভালো বলিতে হইবে, যিনি খারাপ তাকে খারাপ বলিতে হইবে, এরকম একটা কথা। যিনি সাহসী তাকে সাহসী বলিতে হইবে। কিন্তু বঙ্কিমচন্দ্র তার কথা আসলে রাখতে পারেন, কেননা শেষ বয়সে তিনি হিন্দুইজমে প্রতিষ্ঠিত হয়েছেন। শেষ বয়সে এত বেশি দুষ্ট হয়ে গেছিলেন ধর্মের প্রতি, তিনি আসলে হিন্দু জাতীয়তাবাদ প্রতিষ্ঠিত করার লক্ষ্যে তিনি আপ্রাণ চেষ্টা করে গেছেন। উপন্যাস রাষ্ট্রীয় উপন্যাসে রাজপুত রাষ্ট্রীয়কে তিনি প্রতিষ্ঠিত করেছেন। এই প্রতিষ্ঠিত প্রকৃতি তিনি তার বিপরীতে আরঙ্গজেবকে বেছে নিয়েছেন। এই আরঙ্গজেবের যে খারাপ দিকগুলো ছিল তাকে এত খারাপ দিক করতে মানুষের মধ্যে না। জি, এই খারাপ দিকগুলো ছোটখাটো যা পাওয়া যায় সেটা শুনে আরো রং চং মিশিয়ে আমি বলেছি তারই স্বাধীনতা আছে, তার শুধু উপন্যাস, এই সব কিছু মিশিয়ে তিনি আরঙ্গজেবকে এমনভাবে প্রতিষ্ঠিত করেছেন অন্দরমহলে যা হয়নি বা হওয়ার কথা না, কিন্তু একটু শোনা যায়। অথবা ইতিহাসে বিশেষ করে আলেকজান্ডার টাওয়ারের ইতিহাস, অথবা রাজস্থানের টনের রাজস্থান টনের যে রাজস্থান আছে সেখানে একটি ইঙ্গিত পেয়েছিলেন, সামান্য একটি ইঙ্গিত, এইটাকে তিনি বৃহৎ আকারে খাড়াও করে তার উপন্যাসে ঢুকিয়ে দিয়েছেন। আর নিজেদের এই দোষ এই দোষ এই দোষ এই দোষ এই দোষ এই দোষ। এমনকি যুদ্ধক্ষেত্রে যুদ্ধ হয়েছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধ হয়েছিল আসলে সম্রাট আওরঙ্গজেবের দ্বিতীয় পুত্র আকবরের সঙ্গে আর আকবরের সঙ্গে, তার এক পুত্রের নাম ছিল। কিন্তু বঙ্কিমচন্দ্র কি করেছে, ওই ইতিহাসকে তিনি পরে রাজস্থান থেকে নিয়েছে। ওই তার পুত্রের যে ইতিহাস নানানভাবে যে রাজা রাজসিংহের সঙ্গে যে ঝামেলাগুলো ছিল সেগুলো আকবরের বা আকবরের সেই ইতিহাসকে তিনি কি করলেন আরঙ্গজেবের উপরে চাপিয়ে দিয়ে এটাকে তিনি তার তো হিন্দু পীড়ন এটাও ঠিক। আরঙ্গজেব হিন্দুদের জিজিয়াতা নামক একটা গদকে বেশ পীড়ন করেছিলেন। এই পীড়নটা সম্রাট আকবর শুরু করেছিলেন তিনি, কিন্তু সম্রাট আকবর অনেকটা উদার মনে ছিল। কিন্তু আরঙ্গজেব এটা এতই ফিলগারা করেছিলেন যে এখানে তিনি ক্ষমা করার কোনো সুযোগ ছিল না, ক্ষমা পাওয়ার সুযোগ ছিল না। আরেকটা জিনিস মনে রাখতে হবে, 600 বছর মুসলমানরা শাসন করেছে কিন্তু মোগলরা এই রাজপুত জাতিদেরকে নানাভাবে প্রতিহত করার চেষ্টা করেছে। তাদের রাজ্য রাজস্থানকে বা ছোট ছোট রাজ্যগুলোকে দখল করার চেষ্টা করেছে। মুসলমানরা যতবারই দখল করেছে পরক্ষণে আবার সেই রাজপুতরা কিন্তু সেটা আবার মোগলদের কাছ থেকে উদ্ধার করে দিয়েছে। ফলে আকবর যেটি করেছিলেন রাজপুত নীতি গঠন করেছিলেন, অর্থাৎ বৈবাহিক সূত্রে একটি আন্তঃসম্পর্ক গঠন করার চেষ্টা করেছিলেন, মানসিকভাবে তার সেনাপতিও বানিয়েছিলেন। ঠিক একইভাবে আরঙ্গজেবও কিন্তু সেই চেষ্টা করেছিলেন। আরঙ্গজেব যাকে চেষ্টা করেছিলেন আপনার এই উপন্যাসে দেখা যায় নির্মল কুমারী নামে চঞ্চল কুমারী নামে এক নারীকে অষ্টাদশী নারীকে তিনি বিবাহ করতে চেয়েছেন। ঘটনাটা এরকম, উপন্যাসের শুরুতে আছে চঞ্চল কুমারী বিক্রম সিংহের কন্যা, তিনি তার বান্ধবীকে নিয়ে সখীকে নিয়ে রাজপ্রাসাদে আড্ডা দিচ্ছে। এই সময় তসবির আলী একজন ছবি বিক্রয়কারী, সে আসে, এসে ওই ছবি বিক্রি করতে চায়। বিক্রি করার সময় একসময় তিনি রাজসিংহের ছবি দেখেন, তো বলছে হ্যাঁ এইটাই তো আমাদের গর্বের বিষয়, আমাদের গৌরবের বিষয়, এরকম ছবি তো সবচেয়ে ভালো, দ্বিগুণ দামে তিনি যখন দ্বিগুণ দামে ওই নারী কিনে নিলেন তখন ওই বুড়ি অধিক লাভের আশায় বললেন যে আরো একখানা ছবি আছে, একটু যদি দেখেন তাহলে আপনি আরো আকর্ষিত হবেন। বলো হ্যাঁ দেখো। তখন বাদশাহ আরঙ্গজেবের ছবিটি তিনি দেখেন, তখন তিনি সাথে সাথে রেখে দেন এবং তিনি বলেন এর হচ্ছে বজ্জাতের চরিত্র,
সেই ছবিটি যখন ফিরে পেলেন তখন ভয় পেয়ে গেলেন, খাইছে এরকম সাহসী কর্মকাণ্ড করে এবং সেটা সতীদেরকে বলছে আসো তোমরাও লাফি দিও। কেউ সাহস হচ্ছে না, তখন সে বলছে আমি যদি এই ন্যাড়াকে পাই তাহলে আমি সব মানে জ্যান্ত আরম্ভের মধ্যে লাফিয়ে দেয়। বাদশাহ কিন্তু কারেক্ট বাদশাহ। এইবার তসবির আলী তার পুত্র বধূর মাধ্যমে এই খবর আরঙ্গজেবের অন্তর শহরে পৌঁছে দেয়। কন্যা জবুন্নেসা বাদশাহ তিনি এটি শোনার পরে তার মা ইউবিল বেগমকে বললেন যে বাবার জন্য একে মানে বাবার অধীনে আনতে। তখন সম্রাট বাইরে থেকে যখন আসে সম্রাটের স্ত্রীকে দিনকন্যার সাথে বলেছে মদ খেয়ে তিনি মাতাল অবস্থায় থাকে। ওই সময় যখন ঢুকেছে সম্রাট তখন তার স্ত্রী সম্রাটকে বলছে যে তুমি এই কথা বলেছে চঞ্চল কুমারী। আর মহারাজার সাথে সাথে হেঁটে গিয়ে বললেন যে ঠিক আছে ওকে বিয়ে করুন, কারো কিন্তু আনন্দ এই বিয়ে করতে যখন যায় তখন চঞ্চল কুমারী বলে যে আমি তাকে বিয়ে করবো না, আমি আসছি। এই যে বিয়ে রিফিউজ করলো এই প্রতিশোধ নেওয়ার জন্য, কারণ আমরা একটু করে বলেছি যে আত্মসম্পর্ক গঠনের জন্য বিবাহ একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। এটা যখন তিনি ব্যর্থ হলেন তখন তিনি রাষ্ট্রের প্রতি ক্ষিপ্ত হলেন। সেই যুদ্ধ এমনই যুদ্ধ শুরু হলো, বঙ্কিমচন্দ্র তার উপন্যাসে বলছে চীন জয় করতে গেলে পারস্য জয় করতে গেলে এত বড় হয়তো আয়োজন লাগবে না যত দেখানো হয়েছে, যে পরিমাণ আয়োজন আরঙ্গজেব করেছে ছোট্ট একটি ভূখণ্ড দখল করার জন্য, সেই নারীকে জয় করার জন্য। যাই হোক নারসিংহ উপন্যাসে এরকম নানান যুদ্ধ ঘটনা আমরা পাই। সেই যুদ্ধ ঘটনায় আমরা একজন জায়গায় ডাকাত মানিক লাল, এই ডাকাত মানিক লাল সেই সময় কিন্তু ডাকাতদের কোনো উপদ্রব ছিল। আপনারা জানেন মারাঠারা কিন্তু প্রতিষ্ঠিত একটা জাতি, কিন্তু মারাঠারাও কিন্তু এক সময় ডাকাতি পেশায় তারা কিন্তু আচ্ছা এখন এমনভাবে তিনি মানে সেই ডাকাত মানিকলালের সঙ্গে আমাদের সঙ্গে নাটকীয়ভাবে যুক্ত হয়ে যায়। মানিকলাল চিঠিপত্র দিয়ে রাজসিংহকে আবার সহযোগিতা করে, বিভিন্ন গোপন তথ্যে সহযোগিতা করে। ফলে মানিকলালকে মহারাজা রাজসিংহ সেনাপতি বানালো। সেনাপতি যখন বানালো তখন নানান খবরাখবর দিচ্ছে এবং মুঘলদের কাছ থেকে অনেক খবর দিচ্ছে। এই মানিকলালের অনেক ভূমিকা আছে এবং একসময় মানিকলালের পরামর্শে রাজসিংহ সম্রাট আরঙ্গজেবের সেনাকে এবং সম্রাট আরঙ্গজেবের দাক্ষিণাত্য যে পুত্রের অধীনে যে সেনা সৈন্য ছিল তাদেরকে এনেছে, তারপরে উড়িষ্যায় যারা ছিল তাদেরকে এনেছে। এই সমস্ত সৈন্যদেরকে এনে হাজার হাজার সৈন্য, আমরা এখানে কোথাও পেয়েছি 5,000 সৈন্য, কোথাও পেয়েছি 2,000 সৈন্য, আবার কোথাও বলছে হাজার হাজার সৈন্য, আবার কোথাও এই উপন্যাসে বলে লক্ষাধিক সৈন্য। কেননা যুদ্ধটা কয়েকবার হয়েছে, কখনো ক্ষুদ্র পরিসরে হয়েছে এই উপন্যাসে, কখনো বৃহৎ পরিসরে হয়েছে। ফলে এই পাহাড়ের ফাঁকে ফেলে অর্থাৎ দুটো পাহাড় চিপা যখন স্বয়ং বাদশাহ তার সৈন্যবাহিনী দিয়ে ভেতরে ঢুকছে তখন দুই পাশটা কিন্তু আটকে দিয়ে সেখানে এমনই আটকে ফেলায় খাদ্য যা কিছু ছিল সবকিছু বন্ধ হয়ে গেল। তখন বাদশাহ তার বাড়ির চাকরানি চঞ্চল কুমারী নির্মল কুমারকে একটা চিঠি পাঠিয়েছিল কবুতরের পায়ে দিয়ে খাদ্য পাঠা উদ্ধার করানো এবং সেই কবুতর এটা একটা মিথ যে কবুতরের পায়ে খবর দিয়ে খবর পাঠানো। বাদশাহ সেই কাজটি করেছিল। এগুলো উপন্যাসে মানায়, বাস্তবে মানায় কিনা আমি জানি না। তো এইগুলো আমরা দেখতে পাই এবং খাবার না দিয়ে সেখানে আটকে ফেলা হয়। উপন্যাসের ভাষায় মহিষী কন্যা ও খাদ্য পাইয়া আরঙ্গজেব বেত্রাহত কুকুরের মতো বদলে লাঙ্গলগুলি নিহিত করিয়া রাজসিংহের সঙ্গে থেকে পলায়ন করিলেন। অর্থাৎ তিনি সন্ধি করলেন, এক পর্যায়ে রাজসিংহের সঙ্গে সন্ধি করে তিনি পালিয়ে গেলেন, কিন্তু পালিয়ে যান আবার ষড়যন্ত্র করেন, আবার সেই সন্ধি গ্রহণ করেন এবং সেই সন্ধিতে তিনি বলেন আমি সেই চঞ্চল কুমারীকে চাই। যাকে নিয়েই বললাম সব মামলা ঠিকই, কিন্তু কলা গাছ সেই চঞ্চল কুমারীকে কলা গাছ আমার তাকেই লাগে। আবার শুরু হলো যুদ্ধ এবং এই সেই যুদ্ধ হতে এমন পর্যায়ে যায় যে আমরা অসহায় পরিবার অরঙ্গজেবের পুত্র আজিম এবং আকবর এবং তারা সবাই এক সময় ফিরে যায়। তখন আরঙ্গজেব তার পুত্রের কাছে দুঃখ ভারাক্রান্তভাবে একটি চিঠি লেখে এবং সেখানে সেই চিঠিতে সারেন্ডার হচ্ছে যে আসলেই আমি ব্যর্থ, আসলেই আমি এটা পেরেছি, আসলেই আমি আমার ভিতরে নিজেরই ভিতরে অনেক দোষ আর গুণ আছে,
অর্থাৎ এই দোষগুলোই আমি একজন মানুষ এখন বোঝানোর চেষ্টা করি। এখন কথা হচ্ছে বঙ্কিমচন্দ্র ইতিহাস সম্পর্কে নিয়েছেন। তিনি প্রথমত এই ইতিহাস নিয়েছিলেন মনুচির স্টোরি অফ গুরু মগধ এই বইয়ের থেকে নিয়েছিলেন। উইলিয়াম আর্ভিনের ইতিহাস তিনি নিয়েছিলেন, কারণ ততদিনে এই বইগুলোর অনুবাদ হয়ে গেছে। তিনি জেমস ফর্ডের ইতিহাস নিয়েছিলেন, রবার্ট বর্মের ইতিহাসটি তিনি গ্রহণ করেছিলেন। এই ইতিহাসগুলো তিনি রাষ্ট্রীয় উপন্যাসে ব্যবহার করেছিলেন। আমি শেষ, এবার আসি লক্ষণীয় বিষয় যে বঙ্কিমচন্দ্রের বিভিন্ন গণনায় ঔরঙ্গজেবের শুধু দোষগুলোই অনেক ক্ষেত্রে উঠে এসেছে, এটা সত্যি। ফলে ঔরঙ্গজেবের সম্পর্কে অনেক সত্য ইতিহাস পাঠকের নিকট অনুলিখিত থেকে গেছে। বঙ্কিমচন্দ্র তার রাষ্ট্রীয় উপন্যাসের শেষে পাঠকের প্রতি বিনীত নিবেদন হিসেবে উল্লেখ করেছেন যে তার উদ্দেশ্য ভারতবর্ষের হিন্দু মুসলমান উভয়েরই সমান গৌরবের কথা সমানভাবে নির্দেশ করা। যেমন অনেক স্থলে মুসলমানই হিন্দু অপেক্ষা রাজকীয় রূপে শ্রেষ্ঠ, অনেক স্থলে হিন্দু রাজা মুসলমান অপেক্ষা রাজকীয় রূপে শ্রেষ্ঠ, অন্যান্য যুগের সহিত যার ধর্ম আছে হিন্দু হোক মুসলমান হোক সেই শ্রেষ্ঠ। এই যে তিনি বলেন, এটা বলতে গিয়ে চরিত্র নির্মাণ করতে গিয়ে কাহিনী নির্মাণ করতে গিয়ে তিনি যা কিছু বলেছেন তাতে বোঝা যায় তিনি আসলে কারো প্রতি সুবিচার যথাযথ করেন এই উপন্যাসে। এবং তিনি যে সুবিচার আনন্দযুগের প্রতি সুবিচার বেশি করতে পারেনি, হ্যাঁ, এটিও প্রশ্ন। রাষ্ট্রীয় উপন্যাসে বঙ্কিমচন্দ্র রাষ্ট্রের বিপরীতে সম্রাট ঔরঙ্গজেবকে এঁকেছিলেন। ঔরঙ্গজেবের কঠোর অথচ বেমানান শাসন নীতিতে ভঙ্গু তা দেখাতে গিয়ে অনেক ক্ষেত্রে বঙ্কিমচন্দ্রকে ঐতিহাসিক সত্যের পরিবর্তন ঘটাতে হয়নি, কেননা তার চরিত্রের মধ্যে কিছু কিছু গুণের ছিল। তবে ঔরঙ্গজেবের বিপরীতে রাজপুত মারাঠাদের প্রতিস্থাপন করার প্রয়োজনে বঙ্কিমচন্দ্রকে অনেক সময় এমন কিছু কাহিনী তৈরি করতে হয়েছে যা ইতিহাস সমর্থিত নয়। এখন আমরা তা শুনলাম, কারণ কিছু ইতিহাসকে সম্পূর্ণ করে ইতিহাসের সাহিত্যিক পুনর্নির্মাণ ছাড়া একে অন্য কোনোভাবে ব্যাখ্যা করা যাবে না। আপনারা যদি এখন আমাকে কোনো প্রশ্ন করেন যে কেন আপনার এটি সব শেষ, সুযোগ নেই। রাইট। আমারই কথা এটা। তবে ঔরঙ্গজেবের বিপরীতে রাজপুত মারাঠাদের প্রতিস্থাপন করার প্রয়োজনে বঙ্কিমচন্দ্রকে অনেক সময় এমন কিছু কাহিনী তৈরি করতে হয়েছে যা ইতিহাসের সাহিত্যিক পুনর্নির্মাণ ছাড়া তাকে অন্য কোনোভাবে ব্যাখ্যা করা হবে। প্রশ্ন করার সুযোগ দিলেন না, শেষ। জি।